গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস চিতা বনহিমান। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। পয়লা বৈশাখ সকালে উঠিয়াই তপতির মনে পড়িল নববর্ষের নিমন্ত্রণ লিপি কেনা হয় নাই। আজই বন্ধুগণকে তাহা পাঠানো উচিত। বছরের প্রথম দিন বলিয়া হয়তো তপনের উপর তাহার মনটা একটু প্রসন্ন ছিল। মাকে উদ্দেশ্য করিয়া বলিল, আমার নববর্ষের নিমন্ত্রণ লিপি কেনা হয়নি মা, এক্ষুনি যেতে হবে। সে আবার সেই কলেজ স্ট্রিট, এ পাড়ায় পাওয়া যায় না। মা বলিলেন, তা জানা কলেজ স্ট্রিট, কিনে আনগে। একা যাব মা, ওদিকে আমি বেশি যাই নে। মা এক মুহূর্ত কি ভাবিলেন, তারপরই হাস্যদীপ্ত কণ্ঠে কহিলেন, একা কেন যাবি, তপনকে নিয়ে যা। যাও তো তপন, নববর্ষে কার্ড কিনে আনো গিয়ে। এতটা তপতির ইচ্ছে ছিল না। ওই অভদ্র লোকটাকে লইয়া বাজার করিতে যাইতে সে নারাজ। কিন্তু মা যেভাবে কথাটা বলিলেন, তপতে আর না যাইয়া পারে না। সম্মতিসূচক ঘাড় নাড়াইয়া বলিল, বেশ, গাড়িটা বের করুন। তপন নীরবে চা পান শেষ করিয়া উঠিয়া গেল এবং গ্যারেজ হইতে গাড়ি বাহির করিয়া চালকের আসনে বসিয়া তপতির জন্য অপেক্ষা করিতে লাগিল। সুন্দর একটা হালকা রঙের শাড়ি পরিয়া তপতি নামিয়া আসিল, কিন্তু ওই শুভেচ্ছা তরুণীকে একটা চন্দন তিলক আঁকা কিম্ভূতের পাশে দেখিলে লোকে ভাবিবে কি? 2 মুহূর্ত ভাবিয়া তপতি ভেতরের আসনে উঠিয়া বসিল। তপন গাড়ি ছাড়িয়া দিল। কলেজ স্ট্রিটের একটা বড় দোকানের সম্মুখে আসিয়া দাঁড়াইল গাড়ি। নামিয়া তপতি দোকানে ঢুকিল। সম্ভ্রান্ত তরুণী দেখিয়া দোকানের কর্মীরাও প্রয়োজন জানিবার জন্য ব্যস্ত হইল। তপতি কার্ড দেখিতে চাহিল। একবার ঘাড় ফিরিয়া দেখিল তপন গাড়িতে বসিয়া রাস্তার ওপরে ফুলের দোকানটায় সাজানো ফুলগুলির দিকে চাহিয়া আছে। দোকানের একজনকে তপতি আদেশ করিল, ওকে বলুন তো 2 টাকার ফুল কিনে আনুক। সে ব্যক্তি দোকানের ভেতর হইতে চিৎকার করিয়া কহিল, ড্রাইভার, 2 রুপয়া কো ফুল লে আও। তপন নীরবে নামিয়া ফুলের দোকানে চলিয়া গেল। তাহাকে ড্রাইভার সম্বোধন করায় তপতের প্রথমটা লজ্জাই হইয়াছিল, কিন্তু ভাবিয়া দেখিল দোকানের কর্মচারীর কিছুমাত্র অপরাধ নাই। মৃদু ভাবিয়া সে কার্ড চাহিয়া লইল এবং মূল্য দিয়া গাড়িতে ফিরিয়া চালকের আসনে নিজে বসিল। তপন অনেকগুলি ফুলের একটা বোঝায় মুখ আড়াল করিয়া ফিরিতেই তপতি নিজের বাঁ দিকের খালি জায়গাটা দেখাইয়া দিয়া বলিল, রাখুন। তপন ফুলগুলি সেখানে রাখিয়া দেখিল তপতির পাশে বসিবার আর স্থান নাই। সে ভেতরের সিটে আসিয়া বসিবা মাত্র তপতি গাড়ি ছাড়িয়া দিল। মেডিকেল কলেজের কাছাকাছি একটা লোককে দেখিয়া তপতি গাড়ি থামাইয়া প্রশ্ন করিল, এখানে কোথায়? রোগী দেখতে গিয়েছিলাম, ফিরছি। আসুন গাড়িতে। বলিয়া তপতি ফুলগুলি স্বহস্তে তুলিয়া নিজের কোলের উপর রাখিয়া ভদ্রলোকের বসিবার স্থান করিয়া দিল আপনার পাশে। ভদ্রলোক তপনকে চিনেন না, কিন্তু তপতি পরিচয় করিয়া না দেওয়ায় তাহার দিকে একবার চাহিয়া মুখ ফিরাইলেন। তপন নীরবে বসিয়া রহিল। তাহাকে এইভাবে অপমান করিবার জন্যই তবে তপতি সঙ্গে আনিয়াছে? ভালোই। ব্যথা তপনের অন্তরে জাগিতেছে, কিন্তু সহ্য শক্তিও তাহার অসীম। ওদিকে তপতি গাড়ি চালাইতে চালাইতে কথা বলিতেছে, এইখানে নিমন্ত্রণ করছি, নিশ্চয় যাবেন বিকেলে? নিশ্চয় যাব, আপনার হাতে লিপি না পেলে বছরটাই মিছে যাবে। খোসামুদি খুব ভালো শিখেছেন দেখছি। কার কার স্তব করছেন আজকাল? স্তব করার যোগ্য মেয়ে কমই থাকে মিস চ্যাটার্জি। যেমন আমি একজন। বলিয়াই তপতি উচ্ছলভাবে হাসিয়া উঠিল। ভদ্রলোক বিব্রত হতে গিয়ে সামলাইয়া লইলেন, বলিলেন, কথাটা সত্যি। ও, এখানে নামবেন? আচ্ছা, নমস্কার। ভদ্রলোক তাহার বাড়ির দরজায় নামিয়া গেলেন। তপতি আবার গাড়ি চালাইল। তপনকে সে যথেষ্ট অপমান আজ করিয়াছে। যদি সে মাকে গিয়া সব কথা বলিয়া দেয়? তপতির মাথায় এতক্ষণ একটা দুশ্চিন্তা জাগল। পেছন ফিরে দেখিল
তপন গাড়ির কিনারে মাথা রাখিয়াছে। তাহার কৃষ্ণ কুঞ্চিত কেশগুলি বাতাসে উড়িয়া বিপর্যস্ত হইয়া গিয়াছে। তপতে দেখিয়াছে তপনের মুণ্ডিত মস্তক। আজ দেখিল তাহার মাথার চুলগুলি নরম রেশমের মতো থোকা থোকা হইয়া উড়িতেছে। তপতের বুকে আকস্মাৎ একটা মমতার শিহরণ জাগিল। গাড়ি বাড়ির কাছাকাছি আসিয়াছে। গেটে ঢুকিয়া তপতি নামিতেই দেখিতে পাইল তপন নামিয়া দারোয়ানকে বলিতেছে, মাকে বলি দিও আমি 12টা নাগাদ ফিরব। তপতি কত কি ভাবিতে ভাবিতে উপরে উঠিয়া আসিল। বিকেলে স্নান সারিয়া তপন যখন খাইতে আসিল, তপতির বন্ধুরা তখন মহাসমারোহে আহারে বসিয়াছে। তপনকে দেখে দু একজন একটু নাক সিটকাইল। অধিকাংশই তাহাকে চেনে না। বন্ধুরা যে বারান্দায় খাইতে বসিয়াছে, তপন তাহা পার হইয়া ওদিকের ঘরে তাহার নিত্যকার খাইবার স্থানে গিয়া বলিল, কই মা, খাবার দিন। ওখানে বসবে না বাবা ওদের সঙ্গে? না মা, আমার অসুবিধা বোধ হয়। ওদের দলের তো আমি নই মা। তপতি উৎকর্ণ হইয়াছিল মার সহিত তপনের কি কথা হয় শুনিবার জন্য। যেটুকু সহানুভূতি আজ তপনের উপর জন্মিয়াছিল, মুহূর্তে তাহা উড়িয়া গেল। উনি ওদের দলের নন, কি বাহাদুরি! উহার জন্য তবে তপতিকে বুঝি ভদ্র সমাজ ত্যাগ করিতে হইবে? রাগিয়া তপতি চলিয়া যাইতেছিল, কিন্তু আরও কি কথা হয় শুনিবার জন্য দাঁড়াইল। মা হাসিয়া বলিলেন, আচ্ছা বাবা, এখানে বসো। তিনি একটা চপ ও একটা কাটলেট তপনকে খাইতে দিলেন। তপন নিতান্ত বিনয়ের সহিত বলিল, ওসব আমি ভালোবাসি নে মা। মাছ মাংস তো আমি খুব কম খাই। আমায় রুটি মাখন আর জেলি দিন। তপতে আর শুনিল না। ওই দারুণ বর্বরকে লইয়া তাহাকে ঘর করিতে হইবে? ইহা অপেক্ষা তপতি যেন মরিয়া যায়। মা জানুক সব কথা। তপতে হতভাগ্যকে যেমন করিয়া হোক বাড়ি হইতে তাড়াইয়া দিবে। মনের ভিতরটা যেন আগুনের পুড়িয়া যাইতেছে। ইহার প্রতিক্রিয়া দেখা দিতেছে বন্ধুগণের প্রতি তাহার স্নেহাধিক্যে। সকলে পরিতৃপ্ত হইয়া ভোজ সমাধা করিল, তপতির জয়গান করিল এবং নতুন তৈরি লনটাতে খেলিবার জন্য গিয়া জমায়েত হইল। তপনকে আরেক চোট অপমান করিবার জন্য চেঁচায়া তপতি বলিল, আমি খেলতে যাচ্ছি মা, বারান্দা থেকে দেখো কেমন খেলা শিখেছি। মা বলিল, তুমি টেনিস খেলবে না বাবা? ও খেলা আমি খেলি নে মা, ওটা বড়লোকদের খেলা, আমাদের পোষায় না। হলই বা, যাও একটু খেলা করো গিয়ে। না মা, আমি একটু বেড়াতে যাচ্ছি। তপন বাহির হইয়া গেল। মার মন সন্তানের কল্যাণ কামনায় সর্বদাই ব্যস্ত থাকে। খুকির কাণ্ডকারখানা দেখিয়া মিসেস চ্যাটার্জি অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছেন। স্বামীকে সব কথা খুলিয়া বলিতেও তাহার ভয় হয়, কারণ তিনি জানেন স্বামী এ ব্যাপারের মূল। খুকি তপনকে দেখিতে পারে না শুনিলেই তিনি অত্যন্ত ব্যথা পাইবেন। আর খুকি ঠিক কিভাবে তপনকে দেখিতেছে তাহা মাও সঠিক জানিতে পারিতেছেন না। এ যুগের তরুণ তরুণীকে লইয়া ফ্যাসাদ বড় কম নয়। যাহা হোক, আজ তিনি উহাদের ফুলশয্যার আয়োজন করিয়াছেন। খুকির ঘরে তপনকে আজ তিনি পাঠাইয়া দিবেন। রাত্রে খাওয়া শেষ হইলে স্নেহকোমল কণ্ঠে মা বলিলেন, খুকির এখন আর পড়াশোনার চাপ নেই, এবার ওর সঙ্গে একটু মেলামেশা করো বাবা। তপন একটু চকিত হইল, তৎক্ষণাৎ সামলাইয়া লইয়া বলিল, ওর মনের উপর চাপ দিচ্ছেন কেন মা? এ যুগের মেয়েরা মনের উপর চাপ সহ্য করে না। কিন্তু বাবা। বাধা দিয়ে তপন বলিল, আপনি সব কথা বুঝবেন না মা, আর আমি বলতেও পারব না। তবে আমার হাতে আপনার খুকিকে সম্প্রদান করেছেন, এ কথা যদি ঠিক হয়, তাহলে তার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে সে ভার আমার হাতেই ছেড়ে দিন। আপনাদের উদ্বেগ অনাবশ্যক, আরও কিছুদিন যাক। মা তপনের কথা শুনিয়া কয়েক মিনিট নীরব হইয়া রহিলেন। তারপর করুণ কণ্ঠে কহিলেন, খুকির ওই বন্ধুগুলোকে আমার ভয় করে বাবা। কিছু ভয় নেই মা, মেয়ে আপনার যথেষ্ট বুদ্ধিমতী, ওরা তার কোনো ক্ষতি করতে পারবে না।
আর ক্ষতি যদি হয়ে থাকে তাহলে অনেক আগেই তা হয়েছে। সে কি কথা বাবা? মাতা শিহরিয়া উঠিলেন। না মা, বিচলিত হবেন না। আপনার মেয়েকে বুঝতে সময় লাগে, তবে যতদূর মনে হয় সে আত্মরক্ষায় সক্ষম। আমার ঘুম পাচ্ছে মা, শুই গে। মা আর কিছুই বলিলেন না, বলিতে তাহার বাঁধিতেছিল। আপন কন্যা সম্বন্ধে আপনার জামাইয়ের সহিত কতক্ষণই বা আলোচনা করা যায় এরকম একটি বিষয় লইয়া? তপন চলিয়া গেলে তিনি তপতির কক্ষে আসিয়া দেখিলেন তপতি অনেকক্ষণ ঘুমাইয়া গিয়াছে। একটা নিঃশ্বাস ফেলিয়া তিনি শয়নকক্ষে ফিরিয়া গেলেন, কিন্তু ফিরিয়া গিয়াও নিশ্চিন্ত হইতে পারিলেন না। আধুনিক আলোকপ্রাপ্তা শিক্ষিতা মেয়েকে তিনি অধিক আর কি বলিতে পারেন? যতদূর বলিয়াছেন তাহাই যথেষ্ট। এ সমাজে এতখানিও কেহ বলে না। কিন্তু তাহার আশ্চর্যবোধ হইতেছে যে খুকি জানে তপন ও ঘরে আজ যাইবে, অথচ খুকি নিশ্চিন্তে ঘুমাইয়া পড়িল। তপনের জন্য এতটুকু উদ্বেগ, একটুখানি উৎকণ্ঠাও কি তাহার মনে জাগে না? সমস্ত ব্যাপারটা মিসেস চ্যাটার্জির অত্যন্ত দুর্গেয় বোধ হইতেছে। তপনই বা কেন ওভাবে জবাব দিল? তপন যাহা বলিল হয়তো সেই কথাই সত্য। জোর করিলে খুকির জেদ বাড়িয়া যাইবে। কিন্তু জোর করিতে হয় কিসের জন্য? আজ 2-2.5 মাস তিনি তপনকে দেখিতেছেন। তাহার মতো চোখ জোড়ানো ছেলে তিনি কমই দেখিয়াছেন। খুকি যদি তাহাকে অভদ্র বা ইডিয়েট মনে করিয়া থাকে তবে অত্যন্ত ভুল করিয়াছে। খুকিরে ভুল ভাঙিয়া দিতে হইবে। মিসেস চ্যাটার্জি কন্যার ভবিষ্যৎ ভাবিয়া ব্যাকুল হইয়া উঠিতে লাগিলেন ক্রমশ। ওদিকে পদশব্দটা ফিরিয়া যাইবা মাত্র তপতি চোখ মেলিয়া চাহিল, দেখিল তপন নহে, মা। তপন আসিয়াছে ভাবিয়া সে ঘুমের ভান করিয়াছিল, কিন্তু তৎপরিবর্তে মাকে আসিয়া ফিরিয়া যাইতে দেখিয়া একটু নিশ্চিন্ত হইল। হয়তো তপন আসিবে না, কিংবা পরে আসিবে। রাত্রে তো 11টা বাজিয়া গেল। তপতে দরজা খোলা রাখিয়া অনেকক্ষণ জাগিয়া রহিল। তপন তাহা হইলে আজ আসবে না? তপতে যেন বাঁচিয়া গেল। তপন আসিলে তাহাকে একটা নির্মম আঘাত করিবার জন্য তপতি প্রস্তুত হইতেছিল। আসিল না, ভালোই হইল। কিন্তু সত্যি কি আসিবে না? তপতি পা টিপিয়া টিপিয়া এদিকের বারান্দা পার হইয়া তপনের রুদ্ধদ্বার শয়নকক্ষের কাছে আসিয়া দাঁড়াইল। ভেতর হইতে নিদ্রিত ব্যক্তির ভারী নিঃশ্বাসের শব্দ আসিতেছে। তপন তাহা হইলে ঘুমাইয়া গিয়াছে? কিন্তু কেন? তপতি মার কথায় সম্মতি দেয় নাই, কিন্তু প্রতিবাদও করে নাই। যাক, না আসিয়া ভালোই করিয়াছে। তপন তাহা হইলে বুঝিয়াছে তপতি তাহাকে চায় না। তপতি নিশ্চিন্ত হইতে গিয়ে ঠিক বুঝিল না আধুনিক যুগের বিকৃত শিক্ষা তাহার নৈরাশ্যকে নিশ্চিন্ততার রূপে দেখাইতেছে কিনা। তপতি ফিরিয়া আসিয়া শয়ন করিল। ঘুম তাহার ভালোই হইবার কথা, কিন্তু অনেকক্ষণ তপতি জাগিয়া রহিল সেদিন। পরদিন সকালে তপতির ক্লান্ত বিষণ্ণ মুখশ্রী দেখিয়া মা সস্নেহে কহিলেন, বরের সঙ্গে ভাবসাব করগে খুকি, দেখবি ছেলেটা খুব ভালো। ঝঙ্কার দিয়ে তপতি কহিল, তুমি বড্ড বাড়াবাড়ি করছো মা, থামো এবার। মা মুহূর্তে স্তব্ধ হইয়া গেলেন। একটা ভয়ানক কিছু উহাদের হইয়াছে, কিন্তু কি হইয়াছে? প্রশ্নের উত্তর মা খুঁজিয়া পাইলেন না তপতির মুখের কোনো রেখায়। মায়ের চিন্তাকুল মুখ দেখিয়া তপতি নিজের কথাটা সম্বন্ধে সচকিত হইল। মৃদু হাসিয়া কহিল, এত বড় মেয়েকে কিছু শেখাতে হয় না, তোমারও তো ভাবনা কেন? ভাবসাব হয়েছে আমাদের, এক ঘরে না শুলেই বুঝি আর ভাব হয় না। তপতির মুখের হাসি দেখিয়া মা অত্যন্ত তৃপ্তিবোধ করিলেন। আজকালকার চালাক ছেলে মেয়ে হয়তো মাকে ফাঁকি দিয়া বিদায় করিয়া উহারা দুজনে মিলিত হইয়াছে। তাই তপতির জাগরণ ক্লান্ত মুখশ্রী মাকে অত্যন্ত আনন্দ দিল। স্নেহ বিগলিত স্বরে তিনি কহিলেন, বেশ মা, আমার মনটা খুব চঞ্চল হয়েছিল কি না তাই বলছিলাম। এবার আমি নিশ্চিন্ত হতে পারবো তাহলে? মধুর হাসিয়া তপতি কহিল, হ্যাঁ, একদম নিশ্চিন্ত হয়ে যাও, কিছু ভাবনার দরকার নেই তোমার।
তপন আসিয়াই ঘরের মধ্যে তপতিকে দেখিয়া দরজার কাছে থামিয়া গেল। মা ডাকিলেন, এসো বাবা, খাবে। তপতির পাশ কাটিয়া তপন ওদিকের একটা চেয়ারে মুখ ফিরিয়া বসিল। তপতি সন্ধানী দৃষ্টিতে তাহার আপাদমস্তক দেখিতে চাহিল, কিছুই দেখা যায় না। কোট প্যান্টগুলোতে সমস্ত দেহটা ঢাকা, ঊর্ধ্বাংশে তিলক এবং চোখে সবুজ ঠুলি। মুখখানা অমনভাবে ফিরিয়া রাখিবার হেতু কি? তপতির আশ্চর্য বোধ হইতে লাগিল। ভাবিল, মুখের ডোলটা বোধ হয় ভালো নয়, হয়তো দাঁতগুলো উঁচু কিংবা ঠোঁট দুটো পুরু, তাই তপতিকে দেখাইতে চাহে না, কিংবা লজ্জাও হইতে পারে। তপতি মাথার চুলগুলি শুধু দেখিতে পাইতেছে। ভ্রমর কৃষ্ণ কুঞ্চিত চুলগুলি পেছন দিকে উল্টাইয়া দিয়াছে। সদ্যস্নাত চুল ঝরা একটা জলধারা ঘাড়ের পাশে গড়ায় আসিতেছে। ঘাড় এবং কাঁধের সংযোগস্থলে একটা ডাগর কালো তিল। পেছনটা তো খুবই সুন্দর মনে হইতেছে, আর ফিগারটাও বেশ লম্বা, দোহাড়া, বলিষ্ঠ। সবই হয়তো ভালো, কিন্তু অসভ্য যে। আবার এই দারুণ গোড়ামি, তিলক ফোটা, নিরামিষ খাওয়া, পাঁচালি পড়া। না, উহাকে লয়ে তপতির চলিবে না। খাওয়া শেষ করিয়া তপতি উঠিয়া গেল, কিন্তু একেবারে চলিয়া গেল না। বারান্দায় দাঁড়াইয়া রহিল তপনের সহিত মার কথা শুনিবার জন্য। মা বলিতেছেন, কাল তোমার কথাটা আমি ভেবে দেখলাম বাবা, ওই ঠিক। তবে তোমরা দুটি আমাদের সর্বস্ব ধন, তোমাদের ভালোর জন্য মন বড় ব্যস্ত হয়ে ওঠে। তপন সহাস্যে কহিল, আচ্ছা মা, আমার দ্বারা আপনার খুকির কিছু মন্দ হবে বলে কেন আপনি মনে করছেন? শুনিতে শুনিতে তপতি বিরক্ত হইয়া উঠিল। উনি তপতির ভালো করিয়া দিবেন? কি আস্পর্ধা! মা বলিলেন, তোমাদের দুটিকে সুখী দেখবার জন্যই বেঁচে আছি বাবা। মার কণ্ঠে কল্যাণাশিস ছড়িয়া পড়িতেছে। এই অপার্থিব মাতৃমূর্তির সম্মুখে বসিয়া প্রতারণার কথা বলিতে তপনের বিবেক পীড়িত হইতেছে। সে চুপ করিয়া খাইতে লাগিল। তপতি পুনরায় ঘরে ঢুকিয়া বলিল, আমায় আর 1 কাপ চা দাও মা, কড়া করে। মা অত্যন্ত খুশি হইয়া উঠিলেন। নিশ্চয় উহারা কাল মিলিত হইয়াছিল। রাত জাগার জন্য খুকির কড়া চা খাইতে ইচ্ছে হইতেছে। বলিলেন, আর একটু ঘুমো গে, শরীরটা ঝরঝরে হয়ে যাবে। তপনের খাওয়া হইয়া গিয়াছে। সে ধীরে ধীরে চলিয়া গেল। অনুভব করিল খুকির অভিনয় চমৎকার জমিতেছে। মা একেবারে মুগ্ধ হইয়া গিয়াছেন। মাতৃত্বের এই ব্যাকুল আবেদন তপনের মনকে আর্ত করিয়া তুলিতেছে, কিন্তু কিছুই সে করিতে পারে না। মার কন্যায় যখন অভিনয় করিতেছে, তখন সে আর কি করিবে? বিষাদক্ষিণ্ণ তপন বাহিরে চলিয়া গেল। তপতিও কড়া চা খাইয়া আপনার কক্ষে আসিল। হাসিল খানিক আপন মনে, এবং কবিতার খাতাটা টানিয়া লইয়া বঞ্চিতের বেদনা লিখিতে বসিল। শিখা কয়েকটি মেয়েকে কারখানার প্রাঙ্গণে আনিয়া জড়ো করিয়াছে। উহাদের নিকট তাহার কি একটা প্রস্তাব আছে। বিনায়ক একধারে চুপচাপ দাঁড়াইয়াছিল। তপন এখনো আসিয়া পৌঁছে নাই। শিখা কহিল, আচ্ছা মিতা, দাদার যদি দেরি থাকে তো আমরা আরম্ভ করি। বেশ তো, করুন আরম্ভ। বিনায়ক মৃদু হাসিয়া উত্তর দিল। শিখা আরম্ভ করিল। ভগ্নীগণ, আমাদের অভাব এত বেশি যে মেটাবার চেষ্টা করতেও ভয় হয়। কিন্তু ভয় করলে চলবে না। অভাব আমাদের যত অভাববোধ তার চেয়ে তীব্র হয়ে উঠেছে। অতএব এই ঠিক সুযোগ, যখন আমরা অভাবের প্রতিকার করতে কায়ে মনে লাগতে পারব। আমার প্রস্তাব এই যে, আপনারা দিন কয়েক এই কারখানায় খেলনাগুলো রং করতে শিখুন, ছোট ছোট পার্টসগুলোকে জোড়া দিতে শিখুন। যার হাত নিপুণ তিনি আরও কিছু বেশি শিখুন। তারপর সাজ সরঞ্জাম নিয়ে আপনারা যাবেন অভাবগ্রস্তদের অন্তঃপুরে। সেখানে মেয়েদের এই কাজ শিখিয়ে দেবেন, তাদের কাঁচামাল সরবরাহ করবেন, তৈরি করাবেন এইসব খেলনা। তৈরি মাল বিক্রি করবার ভার আমাদের। মজুরি তারাও পাবেন, আপনারাও পাবেন। অবসর সময় এ কাজ করে বেশ 2 পয়সা রোজগার করা যাবে বাড়িতে বসে। খেলনার সঙ্গে আমরা কার্ডবোর্ড বাক্স তৈরি শেখাবো, আর শেখাবো আয়ুর্বেদীয় নানা রকম ওষুধ আর টয়লেট তৈরি করতে, যার গুণ আপনাদের বিলিত ঔষধ
এসেন্স, সাবান, স্নো পাউডার থেকে অনেক বেশি, অথচ দাম হবে বিলাতির অর্ধেক। এসব কাজের জন্য যা কিছু দরকার সবই এখান থেকে দেওয়া হবে, আপনারা শুধু কাজ করবেন। 6 মাস করে দেখুন, না পোষায় ছেড়ে দেবেন। শুধু শৌখিন শিল্প, ঘর সাজাবার উপকরণ দিয়ে দেশের কিছু হবে না। ওগুলো দরকার আছে তরকারি হিসেবে, কিন্তু ডাল ভাতের দরকার আগে। অবশ্য প্রয়োজনীয় জিনিস উৎপাদন না করলে কিছুতেই সুসার হয় না। এ কাজ যদি আমাদের সফল হয়, তাহলে পরের কাজ হবে আমাদের আরও বড়, আরও ব্যাপক। সে কাজ দেশের মানুষ তৈরির কাজ। আমরা প্রত্যেকে শুধু 2-4টি করে মানুষ গড়ে যাব, যারা নেতার আহ্বানে সাড়া দেবে, অকম্পিত হৃদয়ে মৃত্যুবরণ করবে শ্রেয় লাভের জন্য। আমি আপনাদের নেতৃত্ব চাইনি, আমিও আপনাদের মতন একজন কর্মী থাকতে চাই এবং সমান কাজ করতে চাই। তপন আসিয়া পৌঁছিল এবং হাসি মুখে আসিয়া অভিবাদন করিল। শিখা বলিয়া চলিল, এই আমার দাদা, অন্তরাল থেকে উনি এবং ওর বন্ধু বিনায়কবাবু আমাদের সাহায্য করবেন। দেখবেন ক্ষতি যাতে আমাদের না হয়। ওরা দুজনে এই কারবারটা গড়ে তুলেছেন। অতএব মারোয়ারি জনচিত অভিজ্ঞতা যে ওদের আছে তা আমরা বিশ্বাস করতে পারি। আর ওরা বলেছেন ক্ষতি যদি হয় ওদের হবে, লাভ যদি হয় তো আমাদের। আর ক্ষতি বা হবে কেন? আসুন, আজ থেকে কাজ আরম্ভ করব। মেয়েগুলি সত্যি অভাবগ্রস্ত পরিবারের। কাজের প্ল্যান শুনিয়া ও সমস্ত দেখিয়া তাহাদের প্রত্যয় জন্মিল। অবসর সময় এ কাজ করিয়া কিছু উপার্জন করিতে পারে, তাহারা লাগিয়া গেল। তপন শিখাকে ডাকিয়া বলিল, বিয়ে থা করতে হবে না বুড়ি, এইসব করবি নাকি তুই? বিয়ের হয়তো দরকার আছে দাদা, দিও যখন ইচ্ছে, কিন্তু এসবেরও দরকার আছে। তোমার বোন তোমার মর্যাদা রাখতে চায়। হাসিমুখে তপন বলিল, বেশ কথা, তবে বিয়েটাও দেব, আর এই মাসেই। কেন, বুড়িয়ে গেলুম নাকি দাদা? সেটা দেখবার ভার আমাদের উপর। তুই এখনো যা করছিস কর। তপন অফিস ঘরে চলিয়া যাবার কিছুক্ষণ পর বিনায়ক আসিয়া বিপন্ন মুখে কহিল, শুনছেন মিতা, আপনার দাদা বড্ড জ্বালাতন করছে। আমার দাদা কাউকে জ্বালায় না, শিখা জবাব দিল। বিনায়ক মাথা চুলকায় বলিল, কিন্তু আমায় করছে জ্বালাতন। কেন? আমি আর সব কাজ করতে পারি, লাউ কুমড়ো করতে পারিনি। শিখা কলহাস্যের ঝংকারিয়া উঠিল, দাদা পারে কিন্তু। আমি পারিনে যে? বিনায়কের মুখে অসহায়তার ছবি ফুটিয়া উঠিল। শিখার নারী হৃদয় স্নেহে উদ্বেল হইয়া উঠিতেছে। বলিল, তা আমায় বুঝি আপনার কাজটা করে দিতে হবে? চলুন, যাচ্ছি। শিখা আসিয়া একটা ইঁচড় কুটিতে বসিতেই তপন গম্ভীর মুখে বলিল, ভালো হচ্ছে না ভাই শিখা, ওর কাজ কেন তুই করবি? তোর সঙ্গে ওর সম্পর্ক? মিতা বলিয়া শিখা হাসিয়া উঠিল। ও তাহলে কিন্তু। তপন হাসি মুখে থামিয়া গেল। কিন্তু কি দাদা? শিখার চোখে প্রশ্নের আকুতি। কাঁঠালের আঠায় কুলোবে না, ফুলের ফিতে দিয়ে বাঁধনটা পোক্ত করে দিতে হবে। যাও, তুমি বড্ড ইয়ে। শিখা মুখ ফিরিয়া তরকারি কুটিতে বসিল। তাহার লজ্জারক্ত মুখের পানে তাকাইয়া বিনয়ক বসিয়া ভাবিতে লাগিল। তপনের ইচ্ছা শিখার অন্তরে সঞ্চারিত হইয়াছে। শিখা বিনয়ককে গ্রহণ করিয়াছে, কিন্তু শিখাকে পাইবার যোগ্যতা কি বিনয়কের আছে? তপনের ইচ্ছায় চিরদিনই আত্মসমর্পণ করিয়াছে। বিনয়ক আজও কিছু বলিল না। সেদিন বৌদ্ধ পূর্ণিমা। একটা দুঃস্বপ্ন দেখিয়া তপন জাগিয়া উঠিল। দক্ষিণ দিকের চওড়া বারান্দা সংলগ্ন পূর্ব দিকের ঘরটায় তপন, আর ওই বারান্দারই পশ্চিম দিকের ঘরটায় থাকে তপতি। মাঝখানে বারান্দাটা যেন একটা দুরন্ত নদী, কোনোদিন পার হওয়া যাবে না। প্রভাতের সূর্য আসিয়া তপনের কক্ষে সূর্যকিরণ ছড়ায়া দেয়। অস্তগামী সূর্য তপতির ঘরের পশ্চিমের জানলা পথে উঁকি মারিয়া যায়। ইহারও মধ্যে হয়তো বিধাতার কোনো সূক্ষ্ম ইঙ্গিত নিহিত রহিয়াছে। মা বেশ শান্ত এবং নিশ্চিন্ত হইয়া গিয়াছেন। উহাদের এই কদিনের সংবাদ তিনি বেশি রাখেন না, বেশ বুঝিয়াছেন। বারান্দা পার হইয়া উহাদের মিলন গুঞ্জন ভালোরূপে চলিতেছে, ভাবিবার কিছু আবশ্যক নাই। তপন বলিল,
কি ভাবছেন মা? কিছু না বাবা, খাও। তোমার মতো ছেলে পেয়েছি, ভাববার কি আছে? তপনের অন্তর মুচড়াইয়া উঠিল। এই পরম স্নেহময়ী জননীকে সে প্রতারিত করিতেছে সজ্ঞানে। একবার তার ইচ্ছে হল মাকে সব কথা বলিয়া জানায় যে তাহারা ভুল করিয়াছেন। ডিগ্রিহীন আর্যা ধর্মভক্ত তপনকে তাহার কন্যা গ্রহণ করিবে না। কিন্তু তাহাতে ফল কি হইবে? অনর্থক একটা উৎপাত, তপতির উপর শাসন এবং আরও কিছু কেলেঙ্কারি। না, থাক। তপন কৌশলে জানিয়া লইবে তপতি কাহাকে চায়। তাহারই হাতে তপতিকে ফিরাইয়া দেবার ব্যবস্থা করিয়া সে নীরবে চলিয়া যাইবে। এই যে এখানে ইহাদের প্রচুর স্নেহ মমতা সে পাইতেছে, ইহারও ঋণ তপন শেষ করিয়া যাইতে চায়। তাহার সময় সাপেক্ষ। তাহারও একটা উপায় তপন ভাবিয়া রাখিয়াছে। অস্নাতা তপতি বাসি কাপড়ে আসিয়া ঘরের চৌকাঠ হইতেই বলিল, মা, আমার লেক ক্লাবে সুইমিং কম্পিটিশন আছে, এক্ষুনি যেতে হবে। নিজে গাড়ি চালিয়ে গেলে হাতের পরিশ্রম হবে মা। ড্রাইভারটা আসেনি, কি করি বলো তো? মা হাসি মুখে বলিলেন, তপন যাক না গাড়ি চালিয়ে। যাও তো বাবা। আয় খুকি, খেয়ে নে। আচ্ছা মা, যাচ্ছি বলিয়া তপন উঠিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পর তপতি আসিয়া গাড়ির ভেতরের সিটে আসন গ্রহণ করিল। তপনের পাশে বসিল না। তপন নিরুদ্বেগে নির্বিকার চিত্তে গাড়ি চালিয়া দিল। ক্লাবের জুনিয়র ও সিনিয়র মেম্বারগণ একযুগ আসিয়া দাঁড়াইল গাড়ির কাছে তপতিকে অভ্যর্থনা করিতে। সুন্দরী সুবেশা তরুণী তপতি। তাহাকে দেখিবার আকাঙ্ক্ষা কান্না হয়। আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা, সময় হয়ে গেছে। তপতি নামিয়া গেল। গাড়িটা ঘুরাইয়া স্ট্যান্ডে লইয়া রাখিতে হইবে। তপন ঘুরাইতেছে। একজন ডাকিয়া কহিল, সুইমিং কস্টিউমটা দিয়ে যাও তো হে। তপতি উহা লইতে ভুলিয়া গিয়াছে, না ইচ্ছা করিয়া ফেলিয়া গিয়াছে কে জানে। তপন নির্বিকার চিত্তে নামিয়া কস্টিউমটা ভদ্রলোকের হাতে দিয়া আসিল। প্রায় 2 ঘণ্টা তপন গাড়িতে বসিয়া আছে। আকস্মাৎ দেখিল অসংখ্য নারী পুরুষ তপতিকে ঘিরিয়া ক্লাবঘরের বারান্দা আসিয়া দাঁড়ায় আছে। তপতির জলসিক্ত সুদীর্ঘ বেণী সর্পের মতো দুলিতেছে। ভিজা কস্টিউমটার উপরেই সে তাহার পাতলা শাড়িটা জড়াইতেছে। হাতে একটা রূপার কাপ। প্রাইজ পাইয়াছে বোধ হয়। তপন কোনোদিন তপতিকে ভালো করিয়া দেখে নাই। আজ তাহাকে দেখিবার ইচ্ছা তাহার হইল না। মুখ নামায় সে গাড়িটা চালাইয়া দিল। তপতি ভিতরে বসিয়া ভাবিতেছে, ওই নির্বোধটা দেখুক তপতির সম্মান প্রতিপত্তি। তপতিকে লাভ করিবার যোগ্যতা যে উহার কিছুমাত্র নাই, ইহা যেন সে অচিরে বুঝিতে পারে। কিন্তু তপন ফিরিয়াও তাকাইল না। তপতি ভাবিল, এসব ব্যাপারে মর্যাদা ওই গ্রাম্য বর্বর কি বুঝিবে? তিলক কাটিতে যাহার দিন ফুরাইয়া যায়, তাহাকে কান ধরিয়া বুঝাইয়া দিতে হইবে তপতির মূল্য কতখানি। বাড়ি ফিরিয়া তপতি তাহার বিজয় নিদর্শন কাপটা অন্যান্য প্রাপ্ত পুরস্কারগুলির সহিত সাজায় রাখিল। সারাদিন তপতির মনটা আত্মপ্রসাদের আনন্দে ভরপুর রহিয়াছে। সাঁতারে সে আজ প্রথম পুরস্কার লাভ করিয়াছে। কত উচ্ছ্বসিত প্রশংসা, কত উত্তেজক কথা তাহার স্নায়ু কেন্দ্রগুলিকে দুর্দান্ত আবেগে যেন ঝঙ্কৃত করিতেছিল। সন্ধ্যা হইতে বন্ধুদের লইয়া সে গানের মজলিস বসায় আছে। অন্যদিন তপন রাত্রি 10:30টার পূর্বে ফেরে না। আজ কিন্তু 9টার সময় ফিরিয়া আসিল। তপতিদের সঙ্গীত চর্চার ঘরটার পাশ দিয়েই দোতলায় উঠবার সিঁড়ি। তপন নিঃশব্দে উঠিয়া যাইতেছিল। ঘরের কয়েকজন তাহাকে দেখিতে পাইয়া বলিল, এই যে মিস্টার গোসাই, কোথায় গিয়েছিলেন? তপন সিঁড়ির প্রথম ধাপে দাঁড়াইয়া রহিল। প্রশ্নটা তাহাকে করা হইতেছে বুঝিয়া শান্তস্বরে বলিল, বৌদ্ধবিহারে গিয়েছিলাম। ওরে বাপ, বৌদ্ধবিহারে কি বোঝেন আপনি? সেখানে যান কেন? বিদ্রুপটা স্পষ্ট। তপন 1 মিনিট স্তব্ধ হইয়া রহিল। তারপর শান্তস্বরে জবাব দিল, মেয়েদের কাছে 1 কণা প্রসাদ ভিক্ষা করা চাইতে সেটা ভালো, কিছু না বুঝলেও ভালো। তপন চলিয়া গেল। একটা মেয়ে তপনের কথাটা শুনিয়াছিল। বলিল, ঠিক বলেছেন উনি, আপনারা তো মেয়েদের প্রসাদ ভিক্ষাই করেন। মিস্টার ব্যানার্জি কহিলেন, করি, ভিক্ষা পাবার যোগ্যতা আছে বলে। ওকে কে ভিক্ষা দেবে শুনি? মেয়েটি বলিল, ভিক্ষা উনি করেন না, কোনোদিন আসেননি এখানে। আসেননি কেন?
আসবার কোন যোগ্যতাটা আছে? বৌদ্ধবিহারে যাওয়ার কথাটা একটা চাল। ভাবল ওই শুনে আমরা ওকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে অভিজ্ঞ ভেবে নেব। ওসব আমরা ঢের বুঝি। মিস্টার অধিকারী কহিলেন, হ্যাঁ হ্যাঁ, করবে কি আর, এখানে তো এসে মিশতে পারে না, তাই ওসব ভণ্ডামি দেখাইয়া পণ্ডিতি জাহির করতে যায়। তপতে উঠিল, ভালো লাগিতেছে না তাহার, কি যেন কোথায় কাঁটার মতো বিধিতেছে। তপন কি সত্যি কোনো নারীর কাছে প্রসাদ ভিক্ষা করে না? সত্যি কি বৌদ্ধবিহারে যায় সে? শিখার কথাটা মনে পড়িয়া গেল। আর্যনারী হয়ে তুই স্বামীকে গ্রহণ করলি না। তপতে উঠিয়া ওপরে আসিল। তপন তখনও খাইতে আসে নাই। রাত্রি মাত্র 10টা বাজিতেছে। অন্যদিন সে 10:30টার পূর্বে ফেরে না। তপতে চাহিয়া দেখিল মা খাবার ঘরের টেবিলের উপর রাখিয়া কি একটা সেলাই করিতেছে। ঘরে না ঢুকিয়া তপতি বাহিরের একটা সোফায় শুইয়া অপেক্ষা করিতে লাগিল। কোট প্যান্ট ছাড়িয়া ধুতি ফতুয়া পরিহিত তপন খড়ম পায়ে দিয়া আসিয়া ঢুকিল খাবার ঘরে। হাতে একটা শ্বেত পদ্ম। তপতি চাহিয়া দেখিল মুখ তাহার পূর্ববৎ ফেরানো রহিয়াছে। মুখ না দেখিয়া তপতি পায়ের দিকে চাহিল। সুন্দর সুগঠিত পা দুখানি। খড়মের কালোর উপর কাঞ্চন বর্ণ বিকীর্ণ হইতেছে। রংটা এত সুন্দর নাকি? এসো বাবা, হাতেও ফুলটি কিসের? মা সাদর আহ্বান জানাইলেন। তপতি কান পাতিয়া রহিল তপনের উত্তর শুনিবার জন্য। তপন বলিল, আজ বুদ্ধদেবের জন্মতিথি মা, গিয়েছিলাম দেখতে, ফুলটি নির্মাল্য সেখানকার। মা হাসিয়া বলিলেন, তোমাকে দেখলে আমার বুদ্ধদেবের মুখ মনে পড়ে বাবা, তুমিই আমার বুদ্ধদেব। তপন তরিত কণ্ঠে বলিল, না মা, ও কথা বলবেন না, তিনি মানব দেবতা, আমি তার দাসানুদাস হইবার যোগ্য নই। মা চকিত হইয়া বলিলেন, বুদ্ধদেবকে তুমি তো খুব বেশি শ্রদ্ধা করো তপন। করা কি উচিত নয় মা? শ্রদ্ধেয়কে শ্রদ্ধা করার মধ্যে তো আমরা নিজেদেরকে শ্রদ্ধাভাজন করে তুলি। শ্রদ্ধা না করলে বুদ্ধদেবের কিছু ক্ষতি হবে না মা, আমাদেরই মনুষ্যত্বের অপমান হবে। মাতা মুগ্ধ হইয়া গেলেন। তপতি বিস্মিত বিহ্বল হইয়া গেল। এ লোকটা ইডিয়ট। ইহার অপেক্ষা মানবতার অধিকতর গৌরব বহনকারী মানুষ তপতি তাহার জীবনে দেখে নাই। চঞ্চল পদে সে ঘরে আসিয়া ঢুকিল। আয়, খেয়ে নে খুকি, মা ডাকিলেন। তপনের আনিত পদ্মটা লইয়া খোঁপায় গুজিতে গুজিতে তপতি কহিল, আমি এখনো কাপড় ছাড়িনি মা। যা, ছেড়ে আয় চট করে। তপতি তথাপি দাঁড়াইয়া রহিল। তাহার আজ ইচ্ছে করিতেছে তাহার সন্ধ্যাবেশ পরিহিত সুচারু তনিমার দিকে তপন একবার চাহিয়া দেখুক। তপন কিন্তু মুখ তুলিল না। 5-7 মিনিট অপেক্ষার পর নিরাশ হয়ে তপতি চলিয়া গেল। গভীর রাত্রে একাকী শুয়ে তপতি ভাবিতেছে, ওই তো ওপাশের ঘরটা সে ঘুমাইতেছে। ওই নিরহংকার মানুষটি, কম খায়, কম কথা বলে, নিজেকে জাহির করে অত্যন্ত কম। খুঁজিয়া ফিরিলেও উহার সাড়া প্রায় পাওয়া যায় না। যা কিছু কথা উহার মার সঙ্গে। তপতি তো এতদিন উহার খবর লয় নাই, বরং নির্মমভাবে উহাকে নির্যাতিত করিয়াছে। উহার প্রাপ্য সম্মান হইতে উহাকে সে অন্যায়ভাবে বঞ্চিত করিয়াছে। তথাপি সে রহিয়া গেল, নিঃশব্দে, নির্বিকারে। ভাবিতে ভাবিতে তপতি কখন ঘুমাইয়া পড়িয়াছিল, ঘুম ভাঙিতে দেখিল বেলা হইয়া গিয়াছে। উঠিতে গিয়া শরীরটা অত্যন্ত অসুস্থ বোধ হইল, কিন্তু শরীরের গ্লানিকে মনের জোরে ঝাড়িয়া ফেলিয়া সে স্নানের ঘরে ঢুকিল। পরিপাটি করিয়া স্নান সারিয়া ফিকে নীল শাড়ি পরিয়া সে বাহিরে আসিয়া দাঁড়াইল এক পিঠ খোলা চুল মেলিয়া। আশা জাগিতেছিল অন্তরে, তপনের সহিত যদি একবার দেখা হইয়া যায়। তপনের রুদ্ধদ্বার কক্ষের পানে চাহিয়া দেখিল সে বাহির হইয়া গিয়াছে। ধীরে ধীরে খাবার ঘরে দরজায় আসা শুনিল মা বলিতেছে, 2 লাখ টাকা, অত টাকা করবি কি ও? কি জানি, যা খুশি করুক গে, টাকার তো আমার অভাব নাই নীলা। বাবা উঠিয়া যাইতেছিলেন। মা বলিলেন, ভালোই হয়েছে, ছেলেটার যা নিষ্পৃহ মন, টাকা করে নিলে বাঁচি। পিতা হাসিয়া বলিলেন, নেবে নেবে, ভাবছ কেন? শিলংয়ে তাহলে পাঠাচ্ছ না? থাক, ছেলে মানুষ দুজনেই, কোথায় একলা পাঠাবো বাপু, তার চেয়ে আমার চোখের উপর দুটিতে থাক। পুজোর সময় সবাই যাব শিলং। কথাটা তপনের সম্বন্ধে।
মুহূর্তে তপতির অন্তর স্তব্ধ হইয়া গেল। 2 লক্ষ টাকা সে বাবার কাছ হইতে লইয়াছে। এত টাকা দিয়ে কি করিবে সে? তবে কি টাকার জন্য সে তপতির অত্যাচার নীরবে সহিয়া যায়? লোকটা তো আচ্ছা ধরিবাজ। এজন্য বুঝি তপতির ব্যবহারের কথা বাবা মাকে একদিনও বলে নাই। দিব্যি অভিনয় করিয়া চলিয়াছে তো। আচ্ছা, দেখা যাইবে। তপতি আসিয়া চা খাইতে বসিল। মা সস্নেহে বলিলেন, রান্নাবান্না যে ছেড়ে দিলি খুকি, ভালো লাগে না? মাতার ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট। তপতি ক্রোধ দমন করিয়া কহিল, নিরামিষ রাঁধবার জন্য আমার হাত কামড়াচ্ছে না। মা একটু বিষণ্ণ হইলেন, বলিলেন, কি করব বাছা, মাছ মাংস খেতেও ভালোবাসে না, তবে একেবারে যে খায় না তা তো নয়। তুই বলিস না কেন খেতে? আমার দায় পড়েনি, যার যা খুশি খাবে, আমার কি? তপতি চলিয়া গেল। মা বুঝিলেন ইহা জামাতার উপর কন্যার অভিমান। মধুর হাসিতে তাহার মুখ ভরিয়া গেল। ভাবিলেন তপনকে মাংস খাইবার জন্য তিনি নিজে অনুরোধ করিবেন। তপন তাহার কথা নিশ্চয় রাখিবে। তপতে আপন ঘরে গিয়া অনেকক্ষণ বসিয়া কত কি ভাবিল। বাবার কাছে টাকা আদায় করিবার বেশ চমৎকার ফন্দি আবিষ্কার করিয়াছে তো লোকটা। বেশ নিকষে টাকা লইয়া যেন সরিয়া পড়ে। তপতে উহার মুখ দেখে নাই, দেখবে না। তপতের অন্তরে বিদ্রোহের বহ্নি জ্বলিয়া উঠিল। মাত্র 50,000 টাকার জন্য মিস্টার ঘোষালের মতো সুপাত্রীর সহিত তপতির বিবাহ হয় নাই। আজ তাহারই স্থান অধিকার করিয়া ওই বর্বর লোকটা 2 লক্ষ টাকা আদায় করিয়া লইল। টাকার উপর তপতির কিছুমাত্র মায়া মমতা নাই, কিন্তু লোকটার ধূর্তামি তপতির অসহ্য বোধ হইতেছে। সে নিঃসংশয়ে বাবার মাকে বুঝাইয়াছে যে তপতির সহিত আমার প্রেম নিবিড় হইয়া উঠিয়াছে, অতএব লক্ষ টাকা সে এখন পাইতে পারে। তপতির নির্বোধ স্নেহময় বাবা মা নিশ্চিন্ত মনে উহার খোশ খেয়াল মিটাইবার জন্য নগদ 2 লক্ষ টাকা উহার হাতে তুলিয়া দিলেন। আচ্ছা, তপতিও দেখিয়া লইবে সে কত বড় ধূর্ত। কিন্তু লোকটা মোটেই মূর্খ নয়, লেখাপড়া ভালো না জানিলেও সে নিশ্চয় বুদ্ধিমান। যাত্রাদলে অভিনয় করিয়া কতগুলি পাকা পাকা কথা শিখিয়া রাখিয়াছে। যথাস্থানে যথোপযুক্ত ক্ষেত্রে তাহা সে প্রয়োগ করে। মা নিতান্তই মা, তাই উহার মা ডাক শুনিয়া গলিয়া গিয়াছে। মা আবার বলে বুদ্ধদেবের মতো সুন্দর। সুন্দর নয় বলিয়া হয়তো বাড়াবাড়ি করিয়া বলে ওই সব। যাক, সুন্দর হোক আর কুৎসিত হোক, তপতির কিছু যায় আসে না। তপতে গিয়া গম্ভীর মুখে খাইতে বসিল। শিখা কারুণ্য কোমল কণ্ঠে ঘরে ঢুকিল। জানো মা, অমন দাদা কারোর হয় না মা। দাদা আশ্চর্য, দাদা অদ্ভুত। মানুষকে অমন করে ভালোবাসতে আর কাউকে দেখিনি। কিন্তু মা, আমায় এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কেন, কার অসুখ? মা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করিলেন। অসুখ একটা কেরানির, তার গায়ে রক্ত নাই। দাদা তাই তাকে নিজের রক্ত দিয়ে বাঁচাবে। কারোর কথা শুনল না মা। আমরা এত বারণ করলাম, বললাম অন্য একটা লোককে তো কিছু টাকা দিলেই সে রক্ত দিতে পারে। তা বললে তার রক্তটাও তো তার বোনদের কাছে এমনি দামি, বুঝেছিস? কি বলবো আর? মা শুনিয়া শিহরিয়া উঠিলেন। তপন কোনো একটা অজ্ঞাত কেরানির জন্য নিজের দেহে রক্ত দান করবে। ব্যগ্রভাবে বলিলেন, না না শিখা, ওকে বারণ কর তোরা। ও শুনবে না মা, কারোর কথা শুনবে না। আর যুক্তি দিয়ে ওকে হারাতে পারবে না কেউ। ওর বন্ধু বিনুবাবু সকাল থেকে সে চেষ্টা করেছেন। আমায় খানিকটা দুধ আর কিছু লেবুর রস করে দাও শিগগির। নিরুপায় মাতা লেবুর রস তৈরি করিতে করিতে বলিলেন, ওর শ্বশুরবাড়ি কেউ জানে না? না, ওদের জানাবে না, তুমি জানিয়ে দিও না যেন। বেলা 11টার সময় শিখা ও বিনায়ক তপনকে লইয়া ফিরিল। শিখা তাহার নিজের শয়নকক্ষে তপনকে শোঁয়ায় দিল। বিনায়ক তপতির মাকে ফোন করিয়া জানাইয়া দিল তপনবাবু আজ দুপুরে অন্যত্র খাইবেন, তাহারা যেন অপেক্ষা না করেন। শিখার মা আসিয়া অনুযোগ করিলেন, এ কি বাবা, নিজের রক্ত কেন তুমি দিতে গেলে? দিলাম তো কি হলো মা, আমি তো আপনার সুস্থ সবল ছেলে। কিন্তু বাবা,
তোমার জীবন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সে লোকটির জীবন কিছু কম মূল্যবান নয় মা। তারও মা, ভাই, বোন, স্ত্রী, সব ছোট ছোট ছেলে মেয়ে। সেই একমাত্র উপার্জনকারী তাদের। মা চুপ করিয়া রহিলেন। তপন আরেকটু দুধ খাইয়া বলিল, কিছু ভয় নেই বোনটি, ও বেলায় সেরে উঠব, ঘুমোই একটু। শিখা বসিয়া বসিয়া হাওয়া করিতেছে, চোখ দুটি জলে ছলছল করিতেছে। তাহার মুখের দিকে চাহিয়া তপন বলিল, কি হলো রে, কাঁদছিস? ভালো লাগছে না দাদা, তুমি রক্ত দিয়ে বেড়াবে নাকি? একা আমার রক্তে কি হবে শিখা? তবে এই আত্মসুখ সর্বস্ব ক্লিপ পশুর জাতটাকে রক্ত দিয়ে বাঁচাতে হবে, নইলে আর্য গৌরব বুঝিবা ডুবল। তপন পাশ ফিরিয়া শুইল। বিনায়ক ইশারায় শিখাকে নিষেধ করিল আর কথা না বলিতে। স্নেহের যে সামান্য সূত্রটুকু ধরিয়া তপনের অন্তরে তপতি প্রবেশ করিতে পারিত, তপতির মনস্তত্ত্ব বিশ্লেষক মনের উষ্ণ চিন্তাধারায় তাহা পুড়িয়া গেল। তপনকে সে একটা অর্থ শোষণকারী পরভৃতিক ছাড়া আর কিছু ভাবিতে পারিতেছে না। এক একবার মনে হইতেছে হয়তো উহার মধ্যে এমন কোনো গুণ আছে যাহাতে তার বাবা মা এতটা মুগ্ধ হইতেছেন। আবার মনে হইতেছে ইহা ওই সচতুর লোকটির সু অভিনয়ের গুণ। তপতে উহাকে কঠোর পরীক্ষা করিতে মনস্থ করিল। সেদিন টকটকে লাল শাড়িখানা পরিয়া তপতি বাহির হইয়া আসিল, যেন অগ্নিশিখা। মা তাহার দিকে চাহিয়া হাসিয়া বলিলেন, বেড়াতে যাবি নাকি? না, মিস্টার অভিনব বোস ব্যারিস্টার হয়ে এসেছেন, তাকে নিমন্ত্রণ করেছি চাই। কিন্তু মা, ফুল আনা হয়নি। দাও না ফোন করে তোমার জামাইকে, ফুল কিনে আনবে। মা তাহার খুকির দুরফি সন্ধি কিছুমাত্র অবগত নহেন। হাসিয়া বলিলেন, নিজে বলতে পারো না, লাজুক মেয়ে? নিজের জন্য তো নয় মা, একজন অতিথির জন্য, তাই লজ্জা করছে। মা বিশেষ কিছু বুঝিলেন না। ফোন করিয়া দিলেন তপনকে। বিজয়িনীর আনন্দে তপতি ভাবিতে লাগিল, বোকামা কিছুই বুঝিলেন না যে তাহাকে দিয়াই তাহার স্নেহপাত্রকে কেমন করিয়া তপতি অপমান করিল। ফুলগুলি লইয়া যখন সে আসিবে তখন তাহার সম্মুখেই মিস্টার বোসকে তপতি তাহারই আনা ফুল উপহার দিবে। তপতি সাজিয়া গুজিয়া অপেক্ষা করিতে লাগিল। মিস্টার বোস আসিয়া পৌঁছিলেন, অথচ ফুল এখনো আসিল না। তপতি অত্যন্ত চটিয়া বিরক্ত মুখে মিস্টার বোসকে চা পরিবেশন করিতেছে দোতলার বারান্দায়। ঠিক 5:30টার সময় তপন কাগজে মোড়া একগোছা ফুল লইয়া সিঁড়ি দিয়া উঠিতেছে। দেখিয়া তপতি তড়িতে নিকটবর্তী হইয়া বলিল, বড্ড দেরি হল, দিন। সে হাত বাড়াইল ফুলগুলি লইবার জন্য। কাছে একটা ছোট্ট টিপয় ছিল। তপন নীরবে ফুলের গোছাটা সেই টিপয়ের উপর রাখিয়া দিয়া চলিয়া যাইতেছে। রাগে তপতির আপাদমস্তক জ্বলিয়া উঠিল। সরসে গর্জন করিয়া সে কহিল, হাতে দিতে পারেন না, একে তো আনলেন দেরি করে। তপন ফিরেও তাকাইল না, ধীরে ধীরে চলিয়া যাইতেছে। মিস্টার বোস জিজ্ঞাসা করিলেন, কে লোকটি? আমার মার পুষি। তপতি সক্রোধে জবাব দিল। তপন কথাটা শুনিল, তথাপি মুখ ফিরাইল না, চলিয়া গেল। তপতির সর্বাঙ্গ ক্রোধে জ্বলিয়া উঠিতেছে। ফুলের তোড়াটা খুলিয়া লইয়া সে কাগজটা ছিঁড়িয়া ফেলিয়া সবেগে আসিয়া ঢুকিল খাইবার ঘরে, যেখানে মা তপনকে খাবার দিতেছেন। তোমার জামাই ফুল কিনে এনেছে, দেখো কতগুলো খুচরো ফুল, বাঁশি পচা, বাঁধিয়ে আনতে পারেনি। মা তাকায়া দেখিলেন সুন্দর ফুলগুলি তপতির হাতের আছাড় খাইয়া ম্লান হইয়া যাইতেছে। রাগিয়া বলিলেন, বাঁধিয়ে আনতে তো তুই বলিসনি খুকি, আর ফুল তো খুবই টাটকা। তোমার মাথা, এ ফুল নাকি বিলেত ফেরত লোককে দেওয়া যায়। বলিয়া তপতি সরসে প্রস্থান করিল। মা বিহ্বল দৃষ্টিতে চাহিয়া রহিলেন। তারপর বলিলেন, মেয়েটা বড্ড রাগী বাবা, তুমি দুঃখ করো না কিছু, ফুলগুলো তোমার ঘরেই দিয়ে আসছি। জলতরঙ্গের মতো সুমিষ্ট হাসিতে ঘর ভরাইতে তপন বলিল, ওই ফুলগুলি আপনার পায়ে দেই মা, আমার বই আনা সার্থক হবে। মা কি বলে শুনিবার জন্য তপতি বাহিরে অপেক্ষা করিতেছিল। তপনের কাণ্ড দেখিয়া সে শুধু বিস্মিত নয়,
বিমূঢ় হইয়া গেল। এত বড় অপমানটা ও গায়ে মাখিল না। উহারই সামনে অন্য একজন পুরুষকে অন্যত্র বসাইয়া তপতি পরম যত্নে খাওয়াইতেছে। মা যার জন্য কত বকিলেন। বিলেত ফেরত লোকের টেবিলে তপন বসিবে না বলিয়া তপতি রক্ষা পাইয়াছে। সেই অন্য পুরুষের জন্য নির্বিকার চিত্তে তপন ফুল আনিয়া দেয়। সে ফুল না লইয়া অপমান করিলে সেই ফুল দিয়াই অপমানকারীর মার পূজা করে। এত বড় বিস্ময় তপতির জীবনে আর ঘটে নাই। লোকটা হয় সাংঘাতিক ধূর্ত, নয়তো সব সহিষ্ণু সন্ন্যাসী। ঠাকুরদার কথাটা তপতির আকস্মাৎ মনে পড়িয়া গেল। তোর যে বর হবে দিদি, তার আর জোড়া মিলবে না। সত্যি উহার জোড়া মিলবে না। কিন্তু টাকা তাহলে সে লইয়াছে কেন? 2 লক্ষ টাকা লইয়া সে কি করিবে? গরিবের ছেলে 2 লাখ টাকা কৌশলে আদায় করিয়া লইল, আরও কিছু আদায়ের ফোন দিতে আছে, তাই এমন করিয়া অপমান সহ্য করে। ইহার পর আমরা তাড়াইয়া দিলেও যাহাতেও সুখে থাকিতে পারে তাহারই জোগাড়ে ফিরিতেছে। তপতির ক্রোধ কমিতে গিয়া পরবর্তী চিন্তায় অত্যন্ত বাড়িয়া উঠিল। কত অপমানও সহ্য করিতে পারে তপতি তাহা দেখিয়া লইবে। শেষ অবধি প্রহরেন ধনঞ্জয় করিয়া ওই বেহায় ইতর লোকটাকে তপতি তাড়াইয়া দিবে স্থির করিল। মিস্টার বোসের সহিত চা খাইয়া তপতি বেড়াইতে চলিয়া গেল মিস্টার বোসের মোটরেই। তপন কোনোদিনই তপতির সহিত বেড়াইতে যায় না। বৈকালিক জলযোগের পর সে আবার বাড়ি তৈরির কাজ দেখিতে যায় বা একাই বেড়াইতে যায়। তপতি নিত্যই তাহার বন্ধুদের সহিত টেনিস খেলে কিংবা বেড়াইতে যায়। কিন্তু মিস্টার বোসের সহিত আজ একা বেড়াইতে যাওয়াটা মা পছন্দ করিলেন না। মিস্টার বোস বা তপনের সাক্ষাতে তিনি কিছু না বলিলেও ঠিক করিয়া রাখিলেন ফিরিলে তপতিকে তিনি ভর্ৎসনা করিবেন এবং যাহাতে আর না যায় তাহার ব্যবস্থা করিবেন। মিস্টার বোসের পাশে বসিয়া গাড়িতে বায়ু সেবন করিতে করিতে তপতে ওদিকে ভাবিতেছে ওই লোকটাকে অপমান করিবার কত রকম ফন্দি বাহির করা যাইতে পারে। মিস্টার বোস বলিলেন, কি ভাবছেন মিস চ্যাটার্জি? তপতি বলিল, হু কি এত বেশি ভাবছেন যে কথাই শুনতে পাচ্ছেন না? লজ্জিত হয়ে তপতি বলিল, হ্যাঁ ভাবছিলাম একটা কথা, চলুন সিনেমা যাওয়া যাক। তৎক্ষণাৎ গাড়ি আসিয়া একটা বড় রকম সিনেমা হাউজের গেটে ঢুকিল। উভয় নামিয়া টিকিট কিনিয়া ঢুকিল ভেতরে। অন্ধকার ঘরে বসিয়া ফোন দিয়ে আটিতে বেশ সুবিধা হইবে। তপতি নিঃশব্দে চেয়ারে বসিয়া আছে। মিস্টার বোস কিন্তু সিনেমা দেখার চেয়ে তপতির নয়ন আনন্দকর রূপ দেখার ও শ্রবণ আনন্দকর কথা শোনার বেশি পক্ষপাতী। কহিলেন, সিনেমা বিস্তর দেখে এলাম, ছায়া কায়া দুই। ছায়ার দেখতে ইচ্ছে করে না। কায়াও তো বিস্তর দেখেছেন, সাদা তুষার শুভ্র। তার প্রতি অরুচি জন্মালো না যে? জন্মেছে, তাই কাঞ্চনকান্তি দেখতে এলাম। এখানে তো সব তন্নি শ্যামা, কাঞ্চনকান্তি চান তো কান্নকুজে যান। সে আবার কোন দেশ? মিস্টার বোস প্রশ্নের সঙ্গে হাসিয়া উঠিলেন। জিওগ্রাফি দেখতে হবে, কারণ আমিও জানি নে। জেনে দরকার নেই, এখানেই পেয়েছি কাঞ্চনকান্তি। পাশেই বুঝি? তপতি নিজের দিকে ইঙ্গিত করিল। মিস্টার বোসের স্বপ্ন কি তবে সত্যি হইবে? তপতি, তপস্যার ধন তপতি। মিস্টার বোস তপতির একখানা হাত নিজের হাতে ধরিয়া বলিলেন, রিয়েলি আই হ্যাভ নো হোয়ার সিন সাচ আ বিউটিফুল গার্ল লাইক ইউ। তপতি আপন ঠোঁটের সহিত ঠোঁট মিলিয়া একটা মিষ্টি শব্দ করিয়া বলিল, ও কথা অনেকের কাছে শুনেছি। চিরপুরাতনটাই চিরদিন সুন্দর মিস চ্যাটার্জি। তা নয়, চিরসুন্দরটাই চিরদিন পুরাতন। কারণ পুরাতন হলেও তা সুন্দর না হতে পারে, কিন্তু সুন্দর হলে তো আর পুরনো হয় না। যেমন এই পৃথিবী, ওই আকাশ, ওই সব গ্রহ নক্ষত্র, ওরা পুরনো বলে সুন্দর নয়, সুন্দর বলে চির নতুন। মিস্টার বোস তাহার বিলেতি বিদ্যায় সুবিধা করিয়া উঠিতে পারিতেছেন না। কিছুক্ষণ ভাবিয়া বলিলেন, প্রেমের বাণী কি পুরনো হয়? প্রেমের বাণী সুন্দর বলে পুরনো নয়, পুরনো হয় না। তাহলে আমার কথাটাকে আপনি পুরনো বলবেন কেন?
ওটা আপনার প্রেমের বাণী নাকি? ও তো রূপমুগ্ধ পুরুষচিত্তের একটা স্তাবকতা। প্রেমের বাণী অমন হয় না। কিরকম হয় তাহলে? তা জানি নে, আজও শুনিনি কারো কাছে। সিনেমা শেষ হইয়া গিয়েছে। তপতি পুনরায় বলিল, সময়টা গল্পেই কাটল, কিছুই দেখলাম না। কাল আবার আসবেন? দেখা যাবে বলিয়া তপতি আসিয়া গাড়িতে উঠিল। বাড়ি ফিরিতে মা তাহার পূর্ব সংকল্প মতো তপতিকে বকিতে গিয়া দেখিলেন কাপড় না ছাড়িয়া তপতি বিছানায় বসিয়া আছে। দুটি চোখে তাহার জল টলমল করিতেছে। মা ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিলেন, কি হলো মা, খুকু? জানি নে, যাও বলিয়া তপতি শয্যায় লুটাইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বিস্মিত বেদনা হতা মা অনেকক্ষণ তপতির মাথায় হাত বুলাইয়া আবার ডাকিলেন, কি হয়েছে খুকি, আমায় বলতে তো লজ্জা কি রে? কিছু না মা, ঠাকুরদার কথা মনে পড়ছিল। বুড়ো আমায় বড্ড ঠকিয়ে গেছে। ছি মণি, স্বর্গগত মহাপুরুষের নামে ও কথা বলতে নেই। কি হলো কি? তপতি খানিকটা সামলাইয়া লইয়াছে। উঠিতে উঠিতে বলিল, তোমার শ্বশুর তোমার কাছে মহাপুরুষ, আমার ঠাকুরদা, যা খুশি বলবো ওকে। উঠিয়া তপতি কাপড় ছাড়িতে চলিয়া গেল। মা বলিয়া আসিলেন, কাপড় ছেড়েই খেতে আয়, রাত হয়ে গেছে মা। তপতি কাপড় ছাড়িতে ছাড়িতে ভাবিতে লাগিল। ঠাকুরদা বলিতেন, তপতির স্বামী হইবে অদ্বিতীয় প্রেমিক, অদ্বিতীয় মানুষ, যাহার জন্য তপতি সহস্র প্রলোভনের মধ্যেও আজও নিজেকে অনাঘ্রাতা রাখিয়াছে। সে কি ওই ধূর্ত অর্থলোভীটার জন্য? জ্যোতিষ কোনোদিন সত্য হয় না। গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখে একটি বিখ্যাত উপন্যাস চিতা বনহিমান। আজ শুনলেন উপন্যাসটির 3য় পর্ব। এরপরে আসছে 4র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।